মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এটা যদি তোমরা প্রশ্নটা বুঝতে পারো তাহলে উত্তরটা খুব সহজেই তোমরা লিখতে পারবে। তো আমি সৌরভ আর তোমরা দেখছো স্টাডি উইথ সৌরভ। তো আজ আমরা অশোকে একজন কবিতার 5 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন তুলে ধরেছি তোমাদের সামনে। তো চলো শুরু করা যাক। অশোকে একজন 5 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। তো চলো দেখে নিই এক দাগে কী আছে। এক দাগে রয়েছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গেল? পায়ের দাগ ধুয়ে যাওয়ার কিসের ইঙ্গিত বাঁচি? তো সর্বপ্রথম কোশ্চেনটা আমরা করে নিই, কার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গেল? তো এখানে হবে কবি পাবলো নেরুদা রচিত অশোকে একজন কবিতায় বৃষ্টির পথে পড়ে থাকা কথকের পায়ের দাগ ধুয়ে গেল। তো তোমরা বুঝতে পারলে কার পায়ের দাগ ধুয়ে গেল। এখানে হবে কথক, আমাদের যে কবি রয়েছে তিনি যখন এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তখন তার পায়ের দাগ ওই বৃষ্টিতে ধুয়ে যায়। তো চলো দেখে নিই পরের প্রশ্নটা, পায়ের দাগ ধুয়ে যাওয়ার কিসের ইঙ্গিত বাচক? তো চলো দেখে নিই। পথিকের চলে যাওয়ার ফলে সৃষ্টি পায়ের ছাপ কখনোই চিরস্থায়ী হয় না, এটাই স্বাভাবিক। কিন্তু আলোচ্য কবিতায় কথকের পায়ের দাগ ধুয়ে যাওয়ার জন্য তাৎপর্য বহন করেছে। কবিতায় কথক অর্থাৎ কবির চরম অতৃপ্তি নিয়ে কোনো এক অজ্ঞাত কারণে দেশ ছাড়তে বাধ্য হন। বৃহত্তর সমাজ গড়ে তোলার দায়িত্ব কখনো কখনো মানুষকে নিজ ঘর তথা স্বদেশ ছাড়তে বাধ্য করে। অন্তত কবির ব্যক্তিগত জীবনের চরম আলোড়ন তাই প্রমাণ করে। বিধ্বংসী ও ভয়ানক বিপ্লবের পথ হয়ে দাঁড়ায় অনিষ্ট। স্বদেশের সঙ্গে বিচ্ছেদ যত গভীর হয়, বেদনার নিবিড়তা ততই প্রবল হয়। সময় অতিক্রান্ত হয়, অবচ্ছন্ন হয় স্মৃতি। চেনা পৃথিবী, প্রিয় মানুষেরা সব কিছুকেই পিছনে ফেলে এগিয়ে যেতে হয় চূড়ান্ত সংগ্রামের লক্ষ্যে। কিন্তু একই সঙ্গে মাতৃভূমির সঙ্গে বিচ্ছিন্নতা কারোর কাম্য নয়। কবিও তা চাননি। তার সম্পর্ক তার মন স্বদেশের বুকে তার অস্তিত্বের চিহ্ন রেখে দিতে চেয়েছিল। টুকরো টুকরো প্রত্যাহার কবিও জানতে তার স্মৃতি অস্তিত্ব অনেকের মন থেকে একটু একটু করে মুছে যাবে। তাই পায়ের দাগ ধুয়ে যাওয়ায় এখানে অস্তিত্বের সংকটের ইঙ্গিতবাচক। মানে কবি বলতে চাচ্ছে, আমি একটি বাধ্যর জন্য আমি বাধ্য হয়ে নিজের দেশটি ছেড়েছি। তার কারণ কি, আমার নিজের দেশটি ছাড়ার প্রতি কোনো ইচ্ছা ছিল না। তার কারণ কি, সবাই চায় নিজের দেশে থাকতেন। তো কবি বাধ্য হয়ে যখন নিজের দেশটা ছাড়েন তখন তিনি ভেবেছিলেন আমি তো আর কখনো ফিরবো না। তো যারা আমার অপেক্ষায় রয়েছে যে আমি কখন ফিরবো, তাদের আস্তে আস্তে তারাও আমার অপেক্ষা ছেড়ে দেবে। এই পায়ের দাগটা যদি থাকতো তাহলে সবাই বুঝতে পারতো যে হ্যাঁ, আমিও ছিলাম, আমিও চলে গেছিলাম। তো আমার অনুভবটা, আমার আমার যে উপস্থিতির অনুভবটা সবাই বুঝতে পারতো। তো এটাই হচ্ছে এখানে বোঝাতে চেয়েছে যে আমি কখনোই ছেড়ে যেতে চাইনি, কাউকেই ছেড়ে যেতে চাইনি। আমার প্রিয় বাসস্থান, আমার ঘর বাড়ি, আমি যে জায়গায় থাকতাম সেই জায়গায় যত কিছু ছিল আমি কোনো কিছুই ছাড়তে চাইনি, আমি বাধ্য হয়ে ছেড়ে এসেছি। তো এটা এইটুকুই বুঝিয়েছে। তো চলো দেখে নিই পরের কোশ্চেনটা। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অশোকে একজন কবিতা অবলম্বনে এই শহরের এই পরিণতি কিভাবে হলো? তো দেখে নিই। এই যে যুদ্ধের কারণে শহরে যে বীরবাহ অবস্থা আর কি হয়েছিল, তো এই অবস্থা হওয়ার কারণটা কী ছিল? তো চলো আজকে আমরা এটাই দেখে নিই কারণটা কী ছিল। পাবলো নেরুদার অশোকে একজন কবিতার অংশ। কথক বা কবির বাসভূমি যে শহরে, সেক্ষেত্রে সেখানকার কথা বলা হয়েছে। এই শহরটি কবি বা কথকের কাছে স্মৃতি বিজড়িত, কারণ এখানেই তিনি তার প্রিয় নারীটিকে অপেক্ষায় রেখে বহুদূরে পাড়ি দিয়েছিলেন। কবির এই বাসভূমি প্রিয় মুখের সাত দিনেই প্রকৃতির সৌন্দর্যে, সিদ্ধতার ও লাবণ্যের পরিপূর্ণ ছিল। কখনো যুদ্ধর আঘাত এই শহরকে স্পর্শ করতে পারেনি, বোঝাতেই কবি সেখানে শব্দটি প্রয়োগ করেছেন। তো দেখিনি তারপরটুকু। যুদ্ধের ভয়ঙ্কর নিষ্ঠুরতায় কবির শহর ধ্বংসের মুখোমুখি গিয়ে দাঁড়ায়। যুদ্ধের আঘাতে সমস্ত সমতল জুড়ে আগুন লাগে। দেবালয় তার হাত থেকে রক্ষা পেল না। মানুষের মধ্যকার যে দেবতাদের বিশ্বাস ছিল তা ধ্বংস হয়ে গেল।
সেই সঙ্গে চিহ্নিত হলো কবির মধুর স্মৃতি বিজড়িত সেই স্বপ্নের বাড়িটিও। কবির বারান্দা যেখানে ঝুলন্ত বিছানায় তিনি ঘুমিয়েছিলেন, তার প্রিয় গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি ও প্রিয় জলতরঙ্গ সবই ধ্বংস হলো যুদ্ধের আগুনে। গোটা শহরটাই পুড়ে গেল। সেখানে ছড়িয়ে ছিটিয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের বিভীষণ মাথা ও রক্তের একটা কালো দাগ। কবির প্রিয় শহরের প্রতিচ্ছবি, যুদ্ধের বিভীষণতা, মানুষের লোভ, হিংসা এবং বড়তাকে স্পষ্ট করে তুলেছে, যা পাঠকের স্তম্ভিত করেছে। মানে এইখানে যে শহরটা ছিল, শহরে যুদ্ধের ফলে যেসব জিনিস হয়েছিল, যেমন কবির সুন্দর বাড়িটি নষ্ট হয়ে গিয়েছিল, শহরের সমস্ত সমতলে আগুন ধরে যায়, শহরে যে ছিল শান্ত দেবতারা, তাদের যে দেবালয়, সেটিও এই যুদ্ধের হাত থেকে রক্ষা পেল না। তার মধ্যে যেসব দেবতারা ছিল তাদেরকেও ভেঙে চুরমার করে দেওয়া হলো, যার ফলে তারাও আর কখনো স্বপ্ন দেখতে পারলো না। তাদের মাথা ভেঙে আলাদা করে দেওয়া হলো এবং যার কারণে তাদের মাথায় একটি কালো রক্তের দাগ দেখা গেল। এবং এই যুদ্ধের হাত থেকে শিশু এবং বাড়িরাও কিন্তু রক্ষা পেল না, তারাও এই যুদ্ধের অংশী হয়ে গেছিল আর কি। আর এখানে ছিল কবির যেই বাড়ি, সুন্দর একটি বাড়ি, সেই বাড়িতে ছিল যেই ঝুলন্ত বিছানা, যাতে কবি ঘুমিয়ে থাকতেন, সেই ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো চিমনি এবং প্রাচীন জল তরঙ্গ সবই ধ্বংস হয়ে গেল। ঠিক আছে, সবই ধ্বংস হয়ে গেছিল এই যুদ্ধে। এই যুদ্ধটা এসেছিল আগ্নেয় এক পাহাড়ের মতো। আর শহরে ছড়িয়ে রইল কাঠকয়লা, সবদিকে কাঠকয়লা ছড়ানো, দোমড়ানো লোহা, আরও কত কিছু। তো চলো, এটাই ছিল 2 নম্বর কোশ্চেন। আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পারলে। তো চলো 3 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই। পাঠ্য কবিতার তৃপ্ত মানব হৃদয়ের একান্ত অতির প্রকাশক অসুখী একজন কবিতা অবলম্বনে আলোচনা করো, অথবা অসুখী একজন কবিতার বিশ্বশান্তির বার্তা নিহিত আলোচনা করো, কিংবা অসুখী একজন কবিতাকে যুদ্ধবিরোধী কবিতা বলা যায় কিনা বিশ্লেষণ করো। তো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা মাধ্যমিকে অনেক সময় কিন্তু এই কোশ্চেনটাই আসে। তো এটাই তোমরা খুব মনোযোগ দিয়ে পড়ো, এটাই বলবো। তো দেখে নি চলো উত্তরটা কী হবে। পাবলো নেরুদার কবিতা অসুখী একজন, এই ব্যঞ্জন নামকরণ থেকেই বোঝা যায় যে কবিতাটি অতৃপ্ত কোনো বাসনার প্রতিছবি। অনেক সময় কবি সাহিত্যকের ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি, যা সজ্জনের ভাবনার সঙ্গে মিলে যায়, তা সাহিত্য প্রতিফলক হয়। আমাদের পাঠ্য কবিতাতেও তা ঘটেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো চল তারপরটুকু দেখে নিই। কবিতার কথক অর্থাৎ কবি চরম অতৃপ্ত নিয়ে কোনো এক অজ্ঞাত কারণে দেশ ছাড়তে বাধ্য হন, কিন্তু তার প্রিয় নারী তার অপেক্ষায় থাকে, কেননা সে জানে না যে তার প্রিয়তমা আর ফিরে আসবে না। কবির শেষ পর্যন্ত এই অপেক্ষাকেই আমরা দেখেছি। সময় অতিক্রান্ত হয়, অবচ্ছন্ন হয় স্মৃতি, অপেক্ষার বছরগুলো ভারী হয়, প্রাণঘাতী যুদ্ধের বিভৎসতা তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে, দেবালয় শহর সব কিছু ধ্বংস হওয়া সত্ত্বেও অতৃপ্ত হৃদয়ে সেই মেয়েটি অপেক্ষা আলোকশিখা 2 হাত দিয়ে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে কবিও অতীব বাসনা নিয়ে ফিরে আসতে চান এবং প্রতিমানা ভালোবাসার কাছে। সব কিছু ধ্বংসের মাঝেও কবির হৃদয়ে অপেক্ষার্তা মেয়েটির মৃত্যু নেই। চিরাতয় অতৃপ্ত মানবতী এই নারী। কবির অতৃপ্ত মন তার কাছে বারবার ফিরে যেতে চায় বলেই তিনি বলে উঠেছেন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। স্পষ্ট কবিতাতে কবি যুদ্ধবিরোধী মনোভাব নিয়ে বিশ্বশান্তির বার্তা প্রেরণা করেছেন পাঠকদের কাছে। তো এখানে কবি বলতে চাইছে যে তিনি একটি কারণেই দেশ ছেড়েছিলেন, তিনি বাধ্য হয়ে দেশটি ছেড়েছিলেন এবং দেশটি ছাড়ার ফলে তার প্রিয় মানুষটাকে তিনি দরজায় দাঁড় করিয়ে রেখেছিলেন, যার কারণে প্রিয় মানুষটা ও তো আর জানতো না যে কবি আর কখনোই ফিরবে না। কিন্তু কবিরও ফেরার ইচ্ছা থাকতেও কিন্তু সে ফিরতে পারেনি। তো
এখানে এই কথাই বলেছে। তারপর আসে যুদ্ধ। আগ্নেয় এক পাহাড়ের মতো যুদ্ধ আসে। যুদ্ধের কারণে শহরের যে অবস্থা হয়েছিল সেটি খুবই খারাপ অবস্থা হয়েছিল। সমস্ত সমতলে ধরে যায় আগুন এবং শহরের সব কিছু ধ্বংস হয়ে যায়। যেমন শহরে যেই শান্ত দেবতারা ছিল তাদের যে দেবালয় ছিল সেই দেবালয়টি ধ্বংস হয় এবং তার মধ্যে যেই শান্ত দেবতারা ছিল তাদেরকে চুরমার করে দেওয়া হয়। তাদের মাথা বিভীষণ হয়ে যায় এবং তাদের মাথায় একটি কালো রক্তের দাগও দেখা যায়। এবং যুদ্ধের ফলে কবির ঘর বাড়ি, গোলাপি গাছ এবং প্রাচীন জল তরঙ্গ, চিমনি এইসবও ধ্বংসপ্রাপ্ত হয়। কবি এখানে বলতে চেয়েছেন যে তিনি বাধ্য হয়ে দেশটা ছাড়লেও তিনি বারবার ফিরে আসতে চেয়েছিলেন, কিন্তু তার কাছে কোনো উপায় না থাকায় তিনি আর ফিরে আসতে পারেননি। তো এটাই হলো এই কোশ্চেনের উত্তরটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ভিডিওটা এইটুকুই। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং লাইক করে আমাকে জানিও। লাইক করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, ভিডিওটি তোমরা অবশ্যই দেখছো এবং তোমাদেরকে ভালো লাগছে। আর কমেন্টে জানিও যে এর পরবর্তী ভিডিও আমি কী নিয়ে আসবো এবং আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও দেখার জন্য। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।